প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী। বাহিনী প্রধানদের শুভেচ্ছা বিনিময়, সচিবালয়ে ব্যস্ত সময় পার। ঢাকা উত্তর দক্ষিণ সহ 6 সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক নিয়োগ, শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন, বললেন এলজিআরডি মন্ত্রী। ট্রাইব্যুনালে নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বাদ তাজুল ইসলাম, আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। এবং উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ইরান। তেহরানে নতুন করে সরকার বিরোধী জেনজি বিক্ষোভ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9টায় অফিসে পৌঁছান তিনি। সেখানে তারেক রহমানকে স্বাগত জানান 3 বাহিনীর প্রধানরা। দিনের কর্মসূচি অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। এরপর সচিবালয়ে নিজ কার্যালয়ে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এছাড়া কৃষক কার্ড নিয়ে উচ্চ পর্যায়ের সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। ঢাকা উত্তর দক্ষিণ সহ 6 সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ডিএনসিসিতে প্রশাসক হিসেবে শফিকুল ইসলাম খান, ডিএসসিসিতে আব্দুস সালাম, খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং গাজীপুর সিটি কর্পোরেশনে নিয়োগ পেয়েছেন শওকত হোসেন সরকার। সচিবালয়ে যাচ্ছেন 6 সিটি কর্পোরেশনে নিয়োগ পাওয়া প্রশাসকরা। এ বিষয়ে প্রশাসনের কেন্দ্রবিন্দুর পরিস্থিতির জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মফিউর রহমান। মফিউর, সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ এবং প্রধানমন্ত্রীর ব্যস্ততা নিয়ে সচিবালয়ের সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। ধন্যবাদ জেরিন। এই মুহূর্তে আছি আমি সচিবালয়ে। আপনি আমাকে যেখানে দেখতে পাচ্ছেন, আমার যে পেছনে যে বিল্ডিংটি রয়েছে সেখানেই প্রধানমন্ত্রী এখানে অফিস করছেন। এখানে আমি আপনাকে যদি একটু দেখাতে চাই যে পেছনে যে 1 নম্বর ভবন, এখানেই প্রধানমন্ত্রী আজকে 4র্থ দিনের মতো অফিস করছেন। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি এখানে অফিস করছেন। এখানে আজকে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যেসব বৈঠকগুলো অংশ নিয়েছেন সেগুলোর মধ্যে আমি যদি আপনাকে জানাতে চাই, জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তারপর হচ্ছে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর যে মুখ্য সচিব রয়েছে তার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন। সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূতের সঙ্গে। এছাড়া কৃষক কার্ড নিয়ে যে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হওয়ার কথা রয়েছে সভাটিও হয়েছে এখানে। সভাটি আসলে এখনো চলছে। সভা শেষ হলে আমরা জানাতে পারবো যে সভার আসলে এটার আউটকাম কি হলো। এখানে আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে প্রধানমন্ত্রীর যে পররাষ্ট্র বিষয়ক যে বিশেষ উপদেষ্টা রয়েছেন, তিনি আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছেন চীন বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক রয়েছে সেটি তারা অব্যাহত রাখতে চায় এবং আরও সম্পর্ক দৃঢ় করতে চায়। চীন সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে চীন সরকার। এটিও চীনের যে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত রয়েছেন সেটি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। এছাড়া আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই যে সিটি কর্পোরেশনের যে প্রশাসক নিয়োগের বিষয়টি রয়েছে সেটিও জানাতে চাই। এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। এখানে 6 সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ আব্দুস সালামকে। তাকে পূর্ণকালীন নিয়োগ প্রদান করা হয়েছে। তারপর হচ্ছে মোহাম্মদ শফিকুল ইসলাম খানকে দেওয়া হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঢাকা নজরুল ইসলাম মঞ্জু, ওনাকে দেওয়া হয়েছে খুলনা সিটি কর্পোরেশনে। আব্দুল কাইয়ুম চৌধুরীকে দেওয়া হয়েছে সিলেট সিটি কর্পোরেশনে। মোহাম্মদ সাখাওয়াত হোসেন খানকে দেওয়া হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে। মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকারকে দেওয়া হয়েছে
গাজীপুর সিটি কর্পোরেশনে। এরকম আরও এরকমভাবে ৬ জন প্রশাসককে নিয়োগ দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনে। এছাড়া আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, প্রধানমন্ত্রী আজকে প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী যে সদর দপ্তর রয়েছে ওখানে যেই তার কার্যালয় রয়েছে সেখানে অফিস করেছেন এবং ওখানে ২ জন কর্মকর্তাকে ব্যাংক গ্রেজ তিনি পড়িয়েছেন। সেটি উনি গিয়েছেন সকাল ৯টায়। সকাল ৯টায় অফিস করার পর ১৫:১০টার দিকে তিনি এসে সচিবালয়ে পৌঁছান এবং তার নিয়মিত যে কার্যক্রম রয়েছে, যে নিয়মিত যে রুটিন দৈনন্দিন যে কার্যক্রম রয়েছে সেটি তিনি করছেন এখানে। জেরিন, এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মফিউর, আপনাকে ধন্যবাদ। নিয়মনীতির প্রতিষ্ঠার জন্যই সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, অল্প সময়ের মধ্যে স্থানীয় সরকারের নির্বাচন দেওয়া হবে। সকালে নয়াপল্টনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। বিএনপি নতুন বাংলাদেশের জন্য কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় বিভিন্ন জায়গায় তাদের অফিস খোলা প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কত নিয়মকানুন আছে তো সরকারি এবং যে প্রথাগুলো আছে সেগুলো কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করবো। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর পদে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। সকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট 1972 এর সেকশন ৭ অনুযায়ী ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য অ্যাটর্নি জেনারেল সমমর্যাদার চিফ প্রসিকিউটর পদে আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হলো। সরকারের পালাবদলের সঙ্গে রাষ্ট্রের বিভিন্ন পদে রদবদলকে স্বাভাবিক প্রক্রিয়া বললেন বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেন তখন অন্তর্বর্তীকালীন সরকারের দুটো প্রায়োরিটির মধ্যে একটা ছিল এই জুলাই আগস্টে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার এবং রাষ্ট্রের বিভিন্ন জায়গায় রিফর্ম। তো সুতরাং দুটো প্রায়োরিটির এক জায়গায় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য। আমাদের দায়বদ্ধতা ছিল বাংলাদেশের ছাত্র জনতার প্রতি, যারা জীবনের সর্বোচ্চটা দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। দর্শক, এই বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসির আলী। মুদাসির, ট্রাইব্যুনালের সবশেষ চিত্র আমাদেরকে জানাবেন, বিশেষ করে চিফ প্রসিকিউটর নিয়োগ সম্পর্কে নতুন কোনো তথ্য আছে কিনা সেটাও আমাদের জানাবেন। নতুন সরকার শপথের ঠিক ৫ দিনের মাথাতেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর পদে কিন্তু পরিবর্তন আসলো এবং এটিকে বেশ খুব স্বাভাবিকভাবে নিয়েছেন বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি যেমনটি জানিয়েছেন যে সরকার পালাবদলের সঙ্গে রাষ্ট্রীয় বিভিন্ন পদে পরিবর্তন ঘটে, যার কারণে এখানেও পরিবর্তন ঘটেছে। তবে তিনি আশাবাদী যে বিচার প্রক্রিয়া চলবে এবং যে মামলাগুলোর বিচারাধীন আছে সেগুলো তাদের স্বাভাবিকভাবেই চলবে, এতে কোনো খুব একটা যে প্রভাব পড়বে সেরকমটি নয়। এদিকে কিন্তু কিছুক্ষণ পরেই মানে ২টা নাগাদের দিকেই কিন্তু নতুন যে চিফ প্রসিকিউটর তার আসার কথা রয়েছে এবং এই বিষয়টি ব্রিফ করার কথা এমনটি জানা গেছে। তো এবং তার এদিকে এই ব্যাপারে তার অভিব্যক্তিও জানা যাবে যে তার মামলার যে বিচার প্রক্রিয়াধীন রয়েছে সেগুলোর বিষয়ে। এদিকে কিন্তু আজকে কিন্তু কুষ্টিয়া যে ৬ জন হত্যা মামলা, সে হত্যা মামলার যে আসামি ইনুর পক্ষে সাফাই সাক্ষ্য কিন্তু শেষ হয়েছে। আগামী 10ই মার্চ তিনি কিন্তু তার সপক্ষে, অর্থাৎ মামলার যে আসামি হাসানুল হক ইনু, তিনি কিন্তু তার সপক্ষে আগামী 10 মার্চ ট্রাইব্যুনালে বক্তব্য রাখবেন। এদিকে কিন্তু আজকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান তার বিরুদ্ধে যে সাক্ষী সাবেক সেনা কর্মকর্তা ইকবাল করিম ভুইয়া, সাবেক যে সেনাপ্রধান জিয়াউল আহসান, তো জিয়াউল আহসানের কিন্তু আজকে জেরা শেষ হবার কথা। তো এই বিষয়তেও কিন্তু পরবর্তীতে জানা যাবে। এদিকে কিন্তু যে
নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ হয়েছেন তিনি কিন্তু এর আগে প্রয়াত বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কিন্তু যে দুর্নীতির যে মামলা ছিল শেখ হাসিনা শাসন আমলে তার পক্ষের যে আইনজীবীর দল ছিল তার সদস্য কিন্তু তিনি ছিলেন। স্বাভাবিকভাবে কিন্তু তিনি একজন সরকার দলীয় লোক, তো এই পদে তিনি যে নিয়োগ হলেন সেখানে কি কি প্রভাব পড়তে পারে সে নিয়েও কিন্তু এক ধরনের মানে আলোচনার কিন্তু একটা বিষয়বস্তু রয়েছে। তো সময় সাপেক্ষে দেখা যাবে যে কি হয় এবং পরবর্তীতে তিনি কি বলেন এবং তার এই নিয়োগ পাওয়ার পর পরবর্তী মামলাগুলোর বিষয়ে কি রায় আসে বা কি বিচারাধীন হবে, কি রকম বিচার হবে, তো সে বিষয়েও কিন্তু জানা যাবে। তো জেরিন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে পাওয়া তথ্য। মুদাসসির, আপনাকে ধন্যবাদ। সরকার গঠনের পর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির অগ্রাধিকার কর্মসূচিতে স্থান পেয়েছে ফ্যামিলি কার্ড বিতরণ। আসন্ন ঈদের আগে শুরু হচ্ছে এই পাইলট প্রকল্প, যার আওতায় প্রত্যেক সুবিধাভোগীকে মাসে 2,000 টাকা করে দেওয়া হতে পারে। এতে 50 লাখ সুবিধাভোগীর জন্য সরকারকে বছরে গুনতে হবে 12,000 কোটি টাকার বেশি। ইতোমধ্যে বিভিন্ন প্রস্তাবনা নিয়ে ফ্যামিলি কার্ডের কর্মকৌশল তৈরি শুরু হয়েছে, যা চলতি সপ্তাহে চূড়ান্ত হতে পারে। ফ্যামিলি কার্ডের জন্য শুরুতেই বাছাই করা হয়েছে বগুড়া ও দিনাজপুরের 8টি উপজেলাকে। রাজধানীর 50টি স্থানে ভর্তুকি মূল্যে মিলছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি পণ্য। 40 দিন বন্ধ থাকার পর রমজান সামনে রেখে আবারও চালু হয়েছে টিসিবির ট্রাক সেল কার্যক্রম। কমানো হয়েছে সুবিধাভোগীর সংখ্যা। টিসিবি বলছে ফ্যামিলি কার্ডের বাইরে থাকা সাধারণ মানুষ 28 মার্চ পর্যন্ত ভর্তুকি মূল্যে পণ্য পাবেন। এই প্যাকেজের আওতায় প্রতি লিটার ভোজ্য তেল 115 টাকা, প্রতি কেজি ছোলা 7 টাকা, মসুর ডাল 70 টাকা, চিনি 80 এবং প্রতি কেজি খেজুর 160 টাকায় বিক্রি করা হচ্ছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে রাজধানী পল্লবী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব আহমেদ। রাজীব, রাজীব আমাকে শুনতে পাচ্ছেন? রাজীব, টিসিবির কার্যক্রম কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। সেই সাথে ভোক্তাদের প্রত্যাশা এবং কোনো অভিযোগ আছে কিনা? বলছিলেন আমরা আছি রাজধানীর পল্লবীতে। আপনি আসলে জানেন রাজধানীর 50টি জায়গায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে। এছাড়া চট্টগ্রামে পণ্য বিক্রি শুরু হয়েছে। এই পণ্যের আওতায় বিভিন্ন কিছু দেওয়া হচ্ছে। আসলে রমজানের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এটি শুরু হয়েছে। এর আগে দীর্ঘ 40 দিন বন্ধ ছিল এই কার্যক্রম। ফেব্রুয়ারি 10 তারিখে এই কার্যক্রম শুরু করেছে টিসিবি। এর আওতায় আসলে মানুষ 1 কেজি ছোলা পাচ্ছেন 60 টাকায়, 1 কেজি সয়াবিন তেল পাচ্ছেন 115 টাকায়, 1 কেজি ডাল পাচ্ছেন 70 টাকায়, 1 কেজি চিনি পাচ্ছেন 80 টাকায় এবং 1 কেজি খেজুর পাচ্ছেন 160 টাকায়। এখানে আসলে যদি আমি সরজমিনে দেখানোর চেষ্টা করি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে ভিড় করেছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আসলে মাল খুবই পর্যাপ্ত, এখানে পর্যাপ্ত মাল, কিন্তু মানুষ অত্যাধিক। আরো লম্বা লাইন ছিল, মানুষের হট্টগোল, চিৎকার চেঁচামেচি, বিশৃঙ্খলা, অনেক কিছু এখানে লক্ষ্য করা যাচ্ছে। আর ডিলাররা যেটা আমাকে বলেছে সেটা হলো মূলত এর 350 জনের একটি ট্রাকে 350 জনের পণ্য ছিল, কিন্তু এইবার সেটি কমিয়ে মূলত 250 জনের করা হয়েছে, যার কারণে তারা অনেক লোককেই পর্যাপ্ত পরিমাণে মাল দিতে পারছেন না। আর এর কারণ বলে টিসিবি জানিয়েছেন আমাদের যে এর আওতা বাড়ানোর জন্য। আসলে রাজধানীতে যেসব জায়গায় আগে কখনো টিসিবির গাড়িবহর যায়নি, সে সমস্ত জায়গাতেও যাতে গাড়িবহর যায় এবং নতুন মানুষ যাতে এই সুবিধা নিতে পারে, এর লক্ষ্যে তারা আওতা বা পরিধি বাড়িয়েছে এবং ট্রাকে আসলে মালামালের সংখ্যা কমিয়েছে। এখানে মহিলা এবং পুরুষের লাইন ছিল, সেটা ভেঙে একাকার হয়ে গেছে। মূলত তাদের বিভিন্ন অনুযোগ আছে। একই লাইনে অনেক লোক দাঁড়িয়েছে এবং লাইন ভাঙা থেকে শুরু করে একজন একাধিকবার মাল নিচ্ছেন।
এবং বিভিন্ন বিভিন্ন লোকজন যারা সচ্ছল পরিবারের সদস্য তারাও এখানে এসে আসলে দাঁড়িয়েছে, সেটা নিয়ে আসলে কিছু করার নেই। এই ছিল আসলে এখানকার পরিবেশ পরিস্থিতি এবং সর্বশেষ। রাজীব, আপনাকে ধন্যবাদ। নড়াইলের সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে 5 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত আরও 7 জন। সকালে উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কোলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লার সঙ্গে আরেক সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের বিরোধ ছিল। ভোরে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় ঘটনাস্থলে 3 জন নিহত এবং কয়েকজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে 2 জনের মৃত্যু হয়। প্রশাসন এলাকার কাছে আমাদের জেলায় যত ওসিডিসি আছে সবার একটাই আবেদন, কেস ছাড়া আজকে দিনের মধ্যে ফাঁসি চাই। 4টে শটগান, খয়রুল হাতে 2টা ও 2 বাজে 4টে শটগান দিয়ে 22 রাউন্ড গুলি চালাইছে। আজ সকাল 23শে ফেব্রুয়ারি সিংহাসনপুরে মারামারি হয়েছে দুপক্ষ। আমাদের হাসপাতালে ব্রড ডেড এসেছে একটা, এবং আমরা গুরুতর জখম অবস্থায় পাওয়া রোগীগুলো প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় রেফার করেছে। চট্টগ্রাম নগরীর হালি শহরে একটি আবাসিক ভবনে গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের অন্তত 9 জন দগ্ধ হয়েছেন। রাত 3:30টার দিকে শহরের ওয়াবদা রোডের হালিমা মঞ্জিল ভবনের 3য় তলায় এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। প্রায় 3 মাস ধরে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন সংকটে মানিকগঞ্জ 250 শয্যা সদর হাসপাতাল। শুধু হাসপাতালেই নয়, ফার্মেসিগুলোতেও মিলছে না এ ভ্যাকসিন। এতে ভোগান্তিতে পড়েছেন কুকুর ও বিড়ালে কামড়ানো রোগীরা। তবে দ্রুতই সরবরাহ স্বাভাবিক হবে আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সাধারণ সূত্র ধরে প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদা আক্তার। প্রায় 16 লাখ মানুষের চিকিৎসা সেবার অন্যতম ভরসা স্থল মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। প্রতিদিন জেলার 7 উপজেলা থেকে এখানে আসেন হাজার হাজার রোগী। বিভিন্ন রোগের পাশাপাশি নিয়মিত চিকিৎসা নেন কুকুর বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীরাও। জেলায় প্রতিদিন প্রায় 200 ডোজ জলাতঙ্কের ভ্যাকসিন লাগলেও 16 ডিসেম্বর থেকে সদর হাসপাতালে পুরোপুরি বন্ধ সরবরাহ। কোম্পানি আমাদেরকে দেয় না, তাদের কাছে নাই। তারা বলে যে আমাদের প্রোডাক্ট যাওয়া হয় ওই সবাইরে ভাগযোগ করে 2-4টা করে দেই, ওই 5 দিন 7 দিন 10 দিন পর দেখা গেল 5টা দিছে। যা প্রয়োজন ওই প্রয়োজন অনুযায়ী কোম্পানি দিতে পারতেছে না। আমাদের হয়তো মাসে 10টা 15টা এরকম করে দেয়, আমরা যাই মারবি তাই বিক্রি করি। অবস্থা এমন যে কোথাও ভ্যাকসিন পাওয়া গেলেও 4 জন রোগী মিলে ভ্যাকসিন নিতে হচ্ছে। কুকুরে কামড়াইছে, এর ভ্যাকসিন পাই না, আমরা বাইরে থেকে কিনে আই না ভ্যাকসিন নিতেছি। হাসপাতালে ভ্যাকসিন নাই, বাইরে থেকে টাকা দেয়, বেশি টাকা দিয়ে কিনে আই না, শুই নিলাম। হসপিটাল আছে তাও পাই নাই, মানিকগঞ্জ গেছে তাও পাই নাই, ফার্মেসিতে গিউর থেকে নিয়ে আসি বেশি দামে। হাসপাতালে এসে আমরা ভ্যাকসিন পাই না, ভ্যাকসিন অ্যাভেলেবল এই হসপিটালে নাই, এর জন্য আমাদের খুব সমস্যা হতেছে। কিন্তু আমাদের কুকুর বেলার কামড়ের জন্য আমরা ভুক্তভোগী। সরকার যদি আমাদের এটা অ্যাভেলেবল করে সেক্ষেত্রে আমাদের ভুক্তভোগীদের জন্য আর কি সুবিধা হবে। প্রতিদিন 100 থেকে 150 জন রোগী ভ্যাকসিন না থাকায় ফেরত যাচ্ছে কিংবা অন্য কোথা থেকে সংগ্রহ করতে বাধ্য হচ্ছে। প্রতিদিন হচ্ছে আমাদের ঘরে 150 থেকে 60 জন রোগী আসে। তো মাঝে মধ্যে সাপ্লাই বেশি থাকলে রোগী একটু বেশি হয়, আর সাপ্লাই যখন কম থাকে ওই সময় রোগী একটু কম হয়। কোম্পানি প্রোডাকশনের ঘাটতি থাকায় সংকট জানিয়ে আবাসিক মেডিকেল অফিসার বললেন দ্রুত ভ্যাকসিন সংকট নিরসন করার ব্যবস্থা নেওয়া হয়েছে। রেবিস ভ্যাকসিনের যে প্রোডাকশনের যে কোম্পানি, সেই কোম্পানি থেকেই আসলে এই প্রোডাকশনের ঘাটতি হয়েছে। আমাদের অধিদপ্তর থেকে যখন এই ঘাটতি পূরণ করে তারা এটা সাপ্লাই পাবে, এবং আমরা অতি শীঘ্রই এই ভ্যাকসিনের ঘাটতি পূরণ করে আমরা আমাদের ভ্যাকসিনের পরিপূর্ণতার সার্ভিসটা আমরা দিতে পারব। দ্রুত সময়ের মধ্যে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ নিশ্চিতের দাবি মানিকগঞ্জবাসীর। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। নরসিংদীতে বেগুন উৎপাদনে শিবপুর ও রায়পুরা উপজেলায় খ্যাতি রয়েছে দেশ জুড়ে। তবে উৎপাদিত এ পণ্যের সঠিক মূল্য পাচ্ছেন না প্রান্তিক কৃষকরা। আবার পাইকারি ও খুচরা বাজারের দামের ভাড়াকে দুর্বিষহ অবস্থা ক্রেতাদের। এক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের দায়ী করছেন তারা। মাহবুবুর রহমানের প্রতিবেদন জানাচ্ছেন তাসিন তারিন।
নরসিংদীতে বর্তমানে পাইকাররা কৃষকের কাছ থেকে বেগুন ক্রয় করছে 40 থেকে 45 টাকা কেজি দরে। কৃষকরা বেগুন উৎপাদনে পোকামাকড়ের ওষুধ সহ টাকা খরচ করে বর্তমানে বাজারে বেগুনের কিছু দাম পেলেও তারা দুশ্চিন্তায় আছে তাদের উৎপাদন খরচ নিয়ে। কষ্ট করে করি, মাথার কাম ফেলায় মেহনত করি, পরিশ্রম করি, কিন্তু আমরা ন্যায্য মূল্য দাম আমরা পাই না। 1600 টাকা মনে 40 টাকা কেজি, 1200 টাকা 30 টাকা দাম আগে বেচছি। এক কানি খেতে পারে 70-75 টাকা খরচ হয়েছে, মানে মোটামুটি একটা আগেছি আর কি। এদিকে খুচরা বাজারে ওই বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা দরে। হাত বদলালেই বাড়ছে দাম, এতে হিমশিম খাচ্ছে ক্রেতারা। গৃহস্থের কাছ থেকে মালটা মধ্যভোগীদের হাতে যাওয়ার পরে এটা দ্বিগুণ বৃদ্ধি পায়। এখন 70 টাকা 80 টাকা এইভাবে বিক্রি হচ্ছে। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বলছে, কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে পণ্য মজুত রেখে দাম বাড়ানোর চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে। কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করার উদ্দেশ্যে পণ্য মজুত করে দাম বৃদ্ধির চেষ্টা করে কিংবা এই জাতীয় কোনো অসাধু কর্মকাণ্ড করে বাজারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালায়, তবে অধিদপ্তরের জেলা কার্যালয় হতে এবং জেলা প্রশাসন হতে নিবিড়ভাবে তদারকি করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর আওতায় নিয়ে আসা হবে। দর ঠিক রাখতে নিয়মিত বাজার তদারকির কথাও জানান ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা। রমজান মাসে ভোক্তা সাধারণগণ যেন সহনীয় মূল্যে ক্রয় ক্ষমতার ভিতরে থেকে পণ্য ক্রয় করতে পারেন এবং ব্যবসায়ীগণ নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন, সেই লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদী এবং জেলা প্রশাসন নরসিংদী হতে প্রচেষ্টা চলমান থাকবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক। পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় প্রতিবেশী আফগানিস্তানে 80 জনের বেশি জঙ্গি নিহত এবং আহত হয়েছেন বহু মানুষ। রোববার পাকিস্তানের সামরিক বাহিনীর একটি সূত্র এ তথ্য জানায়। ইসলামাবাদের নিরাপত্তা সূত্র দাবি করছে, গত কয়েক সপ্তাহে পাকিস্তানের বিভিন্ন স্থানে আত্মঘাতী হামলার জবাবে আফগানিস্তানে একাধিক জঙ্গি গোষ্ঠীকে লক্ষ্য করে রাতভর এই হামলা চালানো হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শেষ করব মোহনার সংবাদ, যে আবার আগে শিরোনামগুলো আরও একবার। প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী। বাহিনী প্রধানদের শুভেচ্ছা বিনিময়, সচিবালয়ে ব্যস্ত সময় পার। ঢাকা উত্তর দক্ষিণ সহ 6 সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক নিয়োগ। শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন, বললেন এলজিআরডি মন্ত্রী। ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বাদ তাজুল ইসলাম, আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। এবং উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ইরান। তেহরানে নতুন করে সরকার বিরোধী জেনজি বিক্ষোভ। দর্শক, এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5টায়, এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।